আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে থার্ড নাম্বার ক্লাসে চলে আসছি। সো আমরা এখানে আগে থার্ড ক্লাস লিখে থার্ড নাম্বার ক্লাসে আজকে আমরা চলে আসছি। সো আমরা গত ক্লাসটাতে আমরা একটা ম্যাথ দেখছিলাম, সেই ম্যাথের আমরা ক্যালকুলেশন পর্যন্ত গেছিলাম। আমরা কোনো জাবেদাও করিনি, কোনো লেজারও করিনি। সো আজকে আমরা দেখি সেই ম্যাথটা, এই যে আমরা গত ক্লাসে এই ম্যাথটার এই ক্যালকুলেশন করছিলাম। প্রথমে ইন্টারেস্ট আর ইনস্টলমেন্টের ক্যালকুলেশন করছিলাম, এই যে ইন্টারেস্ট প্রথম বছরের, দ্বিতীয় বছরের, তৃতীয় বছরে। এরপরে আমরা ডেপ্রিসিয়েশন বের করছিলাম প্রথম বছরের, দ্বিতীয় বছরের, তৃতীয় বছরের ডেপ্রিসিয়েশন বের করছে। আর আমাদের ম্যাথটা ছিল হলো এই ম্যাথটা আমাদের ছিল, এই ম্যাথের আমরা করছি। সো তখন আমরা কি করছিলাম, আমরা শুধু ক্যালকুলেশন করছিলাম। আমাদের কাছে জার্নাল করা লাগবে। আমাদের এখানে বলছে যে বোথ পার্টিজ, অর্থাৎ দুইটা পার্টিজের দুইজনের দৃষ্টিকোণ থেকে আমাদের জাবেদা দেওয়া লাগবে। তাহলে এখন আমরা জাবেদা যে দিব, আমরা ক্রেতার বইতে যে জাবেদা দিব সেখানে ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা করা যাবে না, কারণ এখানে বলছে নট হায়ারার। এখানে মেইনলি যে প্রপার্টি মানে কি সম্পদ, হায়ারার সম্পত্তি হিসেবে বিবেচনা করা যাবে না। সো আমরা ক্রেতার বইতে যে জাবেদা দেব সেটা আমাদের কোন মেথডে হবে, 2 নম্বর মেথড, অর্থাৎ অ্যাক্রুয়াল বেসিসে, ইন্টারেস্ট অ্যাক্রুয়াল বেসিসে, ইন্টারেস্ট না কি জানি কয় অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট অ্যাক্রুয়াল মেথডে আমরা দিতে হবে। 2 নম্বর মেথডে জাবেদা দেওয়া লাগবে। যারা 2 নম্বর মেথডে জাবেদা মুখস্থ করে ফেলছেন তাদের কাছে আজকে ইজি হয়ে যাবে। আর বিক্রেতার বইতে তো আমাদের একভাবে জাবেদা দেওয়া লাগবে, সো ওইভাবে জাবেদা দেব। সো আমরা প্রথমে ক্রেতার বইতে জাবেদা দেব কোন সিস্টেমে, 2 নম্বর মেথডে। 2 নম্বর মেথডে কীভাবে, আচ্ছা আপনার মোবাইলটা একটু উল্টাভাবে যেমনি আছে এমনি ধরে শেখার সময় শিখেন, হ্যাঁ, কারণ এখানে এমনি দিলে আপনারা সাইডে দেখতে পারবেন না, সেই জন্য আমি এমনি রাখছি। হ্যাঁ, আমি এইভাবে বুঝাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে ইন দ্য বুকস অফ মিথিলা লিমিটেড, মিথিলা লিমিটেড কি, ক্রেতার বই, কারণ এটা হলো, আমরা তো এখন আর হায়ার পারচেজার ইউজ করতে পারবো না, কারণ প্রতিষ্ঠানের নাম আছে, সেজন্য আমরা মিথিলা লিমিটেড ইউজ করছি। সো এটা এখন আমরা ক্রেতার বইয়ের দৃষ্টিকোণ থেকে করব। জেনারেল জার্নাল, ক্রেতার বইয়ের দৃষ্টিকোণ থেকে করলে আমাদের যেহেতু এখানে বলে দিচ্ছে ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা করা যাবে না, সেই জন্য আমরা এখন কোন মেথড করব, সেকেন্ড মেথডে আমাদের আছে, জাবেদা আছে কয়টা, সেকেন্ড মেথডে আমাদের জাবেদা আছে 1টা 2টা 3টা 4টা 5টা। কেন সেকেন্ড মেথডে আমাদের 1 নম্বরের জাবেদা হবে না, কারণ আমরা তো ওই যে সম্পত্তি তো আমার না, তাহলে আমি জাবেদা দিব কীভাবে যে আমার সম্পত্তি। প্রথম যে মেথডটা ফুল কস্ট মেথড, তখন কিন্তু আমাদের 6টা জাবেদা হয়েছে, তখন আমার সম্পত্তি হিসেবে বিবেচনা করছি, যার কারণে আমার প্রথম সম্পদের জাবেদা দেওয়া লাগবে। কিন্তু যখন এটা আমার সম্পত্তি হিসেবে বিবেচনা করব না, তাহলে তো সেটা আমার সম্পদও না, সেখানে আমি আমার সম্পদ হিসেবে জাবেদাও দিতে পারবো না, রাইট। তাহলে এখন আমাদের 1 নাম্বার যে জাবেদাটা আমরা শিখছিলাম তখন, ওই জাবেদাটা হবে না। যারা বেসিক ক্লাস করছেন ওইখানে আমি ফুল জাবেদা দিয়েছি, ওই জাবেদাটা আমাদের প্রথম জাবেদা হবে না। দ্বিতীয় নাম্বার জাবেদাতে আমাদের কি আছে, ডাউন পেমেন্টের টাকা পরিশোধ করলে, ইভেন ওইখানে বলা আছে যে ডাউন পেমেন্টের যতটুকু টাকা আমরা পরিশোধ করব ততটুকু আমাদের সম্পদ হয়ে যাবে। ওইখানে কি লেখা আছে, আমাদের যতটুকু টাকা পরিশোধ করবো ততটুকু আমাদের সম্পদ হয়ে যাবে। তো সম্পদ হলে সেটা আমাদের সম্পদ ডেবিট হবে। সো মোটর ভ্যান ডেবিট, এখানে অ্যাসেটের জায়গায় আমরা কি লিখবো, মোটর ভ্যান ডেবিট। আর আমাদের কাছে কি চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে। সো টাকা গেলে আমাদের ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। সো মোটর ভ্যান ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই জন্য বলছে আমাদের ওই জাবেদাগুলো ভালোভাবে মুখস্থ করলে আমাদের জাবেদা কিন্তু একই, টাকার ক্ষেত্রে শুধু পার্থক্য। এখন আমরা যে ডাউন পেমেন্টের টাকা পরিশোধ করি, কত টাকা পরিশোধ করছি, 4000 টাকা। এই যে আমাদের এটা কোশ্চেনে দেওয়া আছে, প্যারা নেওয়ার কিছু আছে। এই যেমন এই যে এখানে 4000 লিখছি, এই যে আমাদের এখানে কী বলছে, সাইনিংয়ের সময় 4000 টাকা, এই যে এগ্রিমেন্ট সাইনিং 4000 টাকা, সাইনিংয়ের সময় আমরা 4000 টাকা পরিশোধ করছি, 4000 টাকা ডাউন পেমেন্টের টাকা। তাহলে এই যে এখন আসে আমরা এই যে এখানে 2012 সাল, 2013 সাল, 2014 সাল, এটা কেন দিয়েছে, এটা নিয়ে অনেকে আবার মাথা ঘুরাইতে পারে যে এতগুলো একসাথে কেন। এটা আসলে মাথা ঘোরানো কিছুই না। এখন আমরা যদি চাই, হ্যাঁ, এই যে প্রথমে জাবেদা, আমাদের তো মেনলি এখানে কী দিচ্ছে, জাবেদা। আমরা চাইলে এটা আলাদা জাবেদা দিতে পারি। যেমন 2013 সালেরও আমরা এরকম আলাদা গড় করে অন্য পৃষ্ঠাতে জাবেদা দিতে পারি।
আবার 2014 সালেরও আলাদা জাবেদা দিতে পারে। তখন কি হবে, আমাদের নামগুলো তো একই, রাইট? নামগুলো কিন্তু আমরা যদি 2013 দিই, 14 দিই, 15 দিই, যত দিই, নামগুলো কিন্তু আমাদের একই, শুধু টাকার ক্ষেত্রে চেঞ্জ হবে। সেই জন্য আমরা কি করছি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এইভাবে এখানে হিসাব করে দিছি। তাহলে আমাদের একবারে হয়ে যাচ্ছে। এখান থেকে আবার আমরা লেজার করতে পারবো সহজে। তাহলে আমাদের এটা হলো 2012 সালের জাবেদা। যেমন মোটর ভ্যান ডেবিট ক্যাশ ক্রেডিট 2012 সালে 4,000 টাকা, 4,000 টাকা। আবার 2013 সালে কিন্তু আমাদের এই 4,000 টাকা পরিশোধ করতে হবে না, তখন আমরা সুদ সহ পরিশোধ করবো, সুদ পরিশোধ করব, ইন্টারেস্ট। দেখেন আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমরা বছরের প্রথমে সম্পদ ক্রয় করি, ইভেন বছরের প্রথমে আমরা ডাউন পেমেন্টের টাকা পরিশোধ করি। আমরা কিন্তু প্রতি বছরে ডাউন পেমেন্ট দিই না। আমরা কি প্রতি বছর ডাউন পেমেন্ট দিয়ে আবার এই সম্পত্তির কি আবার সেকেন্ডবার আমরা প্রতি ডাউন পেমেন্ট দিই না, তখন আমরা কি দিই, কিস্তি দিই। ডাউন পেমেন্ট কিন্তু আমরা বছরের শুরুতেই নগদ টাকাটা দিয়ে দিই সম্পদটা ক্রয় করে, সেটা একবারে দিই। আবার সম্পদ যখন ক্রয় করি, তখন আমরা সম্পদ বছরের প্রথমে একবারে ক্রয় করি, পরবর্তীতে আমরা এগুলো কিস্তি দিই। এখন আমরা যদি এই ম্যাথটা ফুল কস্ট মেথডে করতাম, তখন আমরা কী হতো, তখন আমরা সম্পদের জন্য ঠিক একইভাবে এখানে একটা জাবেদা হতো এরকম, এখানে আর কোনো কিছু হতো না, কারণ পরবর্তী বছরগুলোতে আমরা কিস্তি দিয়ে দিই, এই জন্য এগুলোতে এইভাবে আসছে। হ্যাঁ, তাহলে এখন আসি আমরা 3 নাম্বার জাবেদা কী আছে আমাদের অ্যাক্রুয়াল মেথডে। 3 নাম্বার আছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, মোটর ভ্যান ডেবিট, অ্যাঞ্জেল লিমিটেড ক্রেডিট। অ্যাঞ্জেল লিমিটেড এখানে কি হায়ার ব্যান্ডন না আমাদের অ্যাঞ্জেল লিমিটেড। এখন আমরা কি হায়ার ব্যান্ডন লিখতে পারবো না, কি লিখতে হবে, যেহেতু প্রতিষ্ঠানের নাম আছে অ্যাঞ্জেল লিমিটেড, সেজন্য আমরা এটা লিখছি। এখন আসি প্রথম বছরে আমাদের ইন্টারেস্ট কত আছে, 1,089, এটা আমরা কোথায় পাইছি? আর আমাদের মেইন টাকা কত আছে, মোটর ভ্যান কত আছে, 6,911 টাকা, এটা হলো মেইন টাকা। কোথায় পাইছি, ক্যালকুলেশনে। এই যে মেইন এটার খেলা শুরু। এখন দেখেন, এই যে আমাদের প্রথম ইনস্টলমেন্ট যেটা আমরা পেড করছি, এখানে আমাদের সুদ আমরা কত পাইছি, এই যে 1,089। ফার্স্ট বছরের সুদ কত, 1,089। মেইন টাকা কত, মেইন টাকা আমাদের মোটরের মেইন টাকা কত, 6,911। কত, 6,911। তাহলে সুদ কত, 1,089 ফার্স্ট বছরে। এটা কিন্তু ফার্স্ট বছরে। এই যে তাহলে 2012 সালে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হলো 1,089। এরপরে মোটর ভ্যান কত, 6,911। আর অ্যাঞ্জেল লিমিটেড আমাদের কত, 8,000 টাকা ক্রেডিট। এখানে আসি, এখানে আমাদের মেন কি, আমাদের জাবেদার উপর ফোকাস করা লাগবে। আমরা বেসিক ক্লাসে যে জাবেদাটা দেখাচ্ছি, সেখানে বলা হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স, সেজন্য এই যে ইন্টারেস্ট এক্সপেন্স আমরা 1,089 লিখলাম। ডেবিটে আছে আমাদের, ওইখানে আমরা দেখছি। এরপরে মোটর ভ্যানের ডেবিট, অ্যাঞ্জেল লিমিটেড বা হায়ার ব্যান্ডর ক্রেডিট 8,000 টাকা। এখন এই দুইটা যোগ করে কত হয়, 8,000 টাকা, রাইট? 8,000 টাকা অ্যাঞ্জেল লিমিটেড ক্রেডিট। এই জন্য আমি বলছি যে আমরা শুধু এখানে টাকাগুলো বসাবো, আর জাবেদা কিন্তু আমরা ওই যে বেসিক ক্লাসে যেগুলো দেখাইছি এগুলো ফুল। তো জাবেদার উপর ডিপেন্ড করে আমরা এইভাবে শুধু টাকাগুলো বসাবো ওইখান থেকে এনে। এটাগুলো আমাদের প্রথম বছরে, হ্যাঁ, 2012 সালের আমাদের এটা গেল। এখন আসি 2013 সালে, পরবর্তী বছরে আমাদের সেকেন্ড কত, সুদ কত পাইছে, 744 টাকা। মেইন টাকা কত, 7,256 টাকা। তাহলে আমাদের 744 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স কত, 744 টাকা। মোটর ভ্যান কত, মেইন টাকা 7,256 টাকা। আর অ্যাঞ্জেল লিমিটেড বা পাওনাদার কত, 8,000 টাকা। এই 8,000 টাকা। দ্বিতীয় বছরের জাবেদা শেষ। এখন আসি তৃতীয় বছরে আবার আমাদের কত আছে সুদ, এই যে 379 টাকা সুদ আছে। মেইন টাকা কত, 7,621 টাকা। তাহলে আমাদের সুদ, ইন্টারেস্ট এক্সপেন্স কত, 379। এরপরে হলো মোটর ভ্যান কত, 7,621 টাকা। আর অ্যাঞ্জেল লিমিটেড বা পাওনাদার কত, 8,000 টাকা। এই যে তৃতীয় বছর বা 2014 সালের জাবেদা। এই যে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স নাম কিন্তু একই, কিন্তু টাকার ক্ষেত্রে শুধু চেঞ্জ আছে, সেজন্য আমরা একইভাবে করে ফেলছি। 2014 সালের জাবেদা, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এরপরে মোটর ভ্যান ডেবিট, আর হলো অ্যাঞ্জেল লিমিটেড ক্রেডিট। সো সেই জন্য আমরা জাবেদাটা এইভাবে করছি। কেউ যদি চায় তাহলে সে আলাদা আলাদা করতে পারে। কিভাবে, সে তখন কি করবে, এই যে জাবেদা ঠিক একই নামে লিখবে, তখন এই যে ডেবিট ক্রেডিট দিয়ে একটা ঘর করবে। আবার সে আরেক পেজে যায় দ্বিতীয় বছরের জন্য আবার একই নাম লিখবে, আবার এগুলো একইভাবে লিখবে। এরকমই জাস্ট আর কিছু। আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন।
এখানে আমি সহজে 2012, 2013, 2014 এইভাবে হিসাব করছি। আপনি প্রথমে এটা জাবেদা দিলেন, এরপরে 2 নম্বর বছরে, 3 নম্বর বছরে, এইগুলোতে আমাদের এই যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর দেওয়াই আছে, এভাবে করবেন। এটা গেলে এরপরে আসি ডিসেম্বরের 31 তারিখ আমাদের 4 নম্বর জাবেদাটা কি, সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করলে। সুদ সহ আমরা কিস্তির টাকা পরিশোধ করছি কত টাকা, এই যে আমরা যে এখানে 8,000 টাকা করে পরিশোধ করতেছি, এটার মধ্যে কিন্তু আমার সুদ আছে, রাইট? আমরা এখানে সুদ ক্যালকুলেশন করছি 8,000 টাকার মধ্যে কত টাকা সুদ আছে, সেই জন্য আমাদের প্রতি বছর যে আমরা টাকাটা পরিশোধ করছি এটার মধ্যে সুদ আছে, এটার মধ্যে সুদ আছে। তাহলে এটা হলো আমাদের সুদ সহ কিস্তি পরিশোধ করে। তাহলে সুদ সহ কিস্তি পরিশোধ করলে আমাদের জাবেদা কি, হায়ার ব্যান্ডর ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। এখন এখানে কি আমরা হায়ার ব্যান্ডও লিখতে পারবো না, হায়ার ব্যান্ডের পরিবর্তে যেহেতু আমাদের এখানে প্রতিষ্ঠানের নাম আছে সেজন্য আমরা অ্যাঞ্জেল লিমিটেড লিখবো, ক্যাশ লিখবো। সে অ্যাঞ্জেল লিমিটেড 8,000 টাকা ডেবিট, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা। ঠিক পরবর্তী বছরেও আমাদের কিন্তু 8,000 টাকা, পরবর্তী বছরে কিন্তু আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট সুদ সহ কত টাকা পরিশোধ করছে, 8,000 টাকা। ঠিক তৃতীয় বছরে আমরা সুদ সহ 8,000 টাকা পরিশোধ করছে। তাহলে আমাদের জাবেদা কী হবে, ঠিক একইভাবে অ্যাঞ্জেল লিমিটেড 8,000 টাকা, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা, এটা 2013 সালে। আবার 2014 সালে অ্যাঞ্জেল লিমিটেড ডেবিট 8,000 টাকা, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা। শেষ, আমাদের 3 বছরের জাবেদা শেষ। সেই জন্য আমি বলি যে আমাদের যে বেসিক ক্লাসে ইয়েগুলো শিখাইছি এগুলো ভালোভাবে মুখস্থ করলে আমাদের ম্যাথ পুরো ইজি হয়ে যাবে। এরপরে আসি ডেপ্রিসিয়েশনে। এখন ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কত, প্রথম বছরের ডেপ্রিসিয়েশন হলো 5,158। তাহলে আমরা 2012 সালে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত, 5,158। আবার দ্বিতীয় বছরের কত, দ্বিতীয় বছর হচ্ছে 4,126, তৃতীয় বছর হচ্ছে 3,301 টাকা। এই যে আমরা যদি দেখি এখানে প্রথম বছরে হলো এই যে 5,158, 5,158 ডেবিট ক্রেডিট। আবার আমাদের 2 নম্বর বছর 2013 সালে অবশ্যই কত পেয়েছি, 4,126, 4,126 ডেবিট ক্রেডিট। আবার আমাদের 2014 সালের 3,301 টাকা পেয়েছি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 2014 সালে যাবে না, আমাদের ডেপ্রিসিয়েশন গেল। এখন আসে আমাদের যে আমরা ইয়েটা পাইছি, এখন আমরা এটা বন্ধ করা লাগবে না, যে আমরা আয় ব্যয়গুলো আছে এখানে আয় ব্যয়গুলোও বন্ধ করা লাগবে। আমরা বেসিক ক্লাসে দেখছিলাম যে 6টা সূত্রের মধ্যে এখানে 2 নম্বর মেথডে 5টা সূত্র। সো লাস্টের সূত্রটা হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট ডেবিট, এরপরে যেহেতু আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আছে এখানে, এটা কি আছে, ডেবিটে আছে, রাইট? এরপরে আবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিটে আছে। এখন আমাদের যখন আমরা নামিক হিসাবের মাধ্যমে বন্ধ করব, নামিক হিসাবগুলো বন্ধ করব, তখন সেটা ক্রেডিট হয়ে যাবে। সেই জন্য এই ইন্টারেস্ট এক্সপেন্স কত, 1,089, যে 1,089 ক্রেডিট। এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 5,158, এটাও ক্রেডিট। তো দুইটা যোগ করলে কত হয়, 6,247। ইনকাম স্টেটমেন্ট ডেবিট 6,748। এটা আমাদের প্রথম বছর গেল। এখন আসি সেকেন্ড বছরে। সেকেন্ড বছরে আবার আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কত, 744 টাকা, 744 টাকা লিখলাম। আর আমাদের ইয়ে কত আছে, ডেপ্রিসিয়েশন কত আছে, ডেপ্রিসিয়েশন আছে হলো 4,126, ডেবিটে আছে, এখন ক্রেডিটে, ক্রেডিটে 4,125। দুইটা যোগ করলে 4,869 টাকা, আমরা লিখলাম 4,869 টাকা। হ্যাঁ, এরপরে আসি আমাদের এখন আসি 2014 সালে। 2014 সালে আমাদের আবার কি আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে কত, 379 টাকা, এখানে ডেবিট আছে, এখন হয়ে যাবে ক্রেডিট 379 টাকা। এরপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত আছে, 3,301 টাকা, এটা ডেবিট আছে, এখন ক্রেডিট হয়ে যাবে 3,301 টাকা। আর বিপরীত ইনকাম স্টেটমেন্ট দুইটা যোগ করে যেটা হবে এটা এখানে বসাবো, 3,680 টাকা। এই যে যোগ করে এখানে বসাইছি 3,680 টাকা। তো এটাই হলো আর কি আমাদের ক্রেতার বইতে যে ইয়েটা দেওয়া লাগছে, জাবেদাটা দেওয়া লাগছে, ক্রেতার বই জাবেদা আর কি এটা। সো আমরা ক্রেতার বইতে জাবেদাটা দেখে ফেলছি। তো ক্রেতার বইতে জাবেদাটা যারা বুঝছেন তারা বিক্রেতার বইয়ের জাবেদাটাও বুঝবেন। বিক্রেতার বইটাও ঠিক একইভাবে জাবেদা, যেমন ওই যে আমি বললাম যে এখন কিন্তু বিক্রেতার বইতে আমাদের প্রথমে সম্পত্তি বিক্রয়ের জাবেদা আসবে। আমরা তো সম্পত্তি বছরে একবারে বিক্রয় করি, পরবর্তী বছরগুলোতে কি সম্পদ বিক্রয় করি না, পরবর্তী বছরগুলোতে আমরা সুদ পাই, কিস্তি পাই, কী পাই, সুদ পাই, কিস্তি পাই। সেই জন্য পরবর্তী বছরগুলোতে আমাদের এই সুদ আর কিস্তি আসতেছে। কিন্তু প্রথম বছরে আমরা একবারই সম্পত্তি বিক্রয় করি বা ক্রয় করি, আবার ডাউন পেমেন্টের টাকা শুধু প্রথম বছরই পরিশোধ করি বা দেই, কিন্তু পরবর্তী বছরগুলোতে দেই না। সেই জন্য এই যে প্রথম বছর আছে, পরবর্তী বছরগুলোতে খালি। কিন্তু পরবর্তী বছরগুলোতে আমাদের কী হচ্ছে, এই যে আমাদের এই যে সুদ সহ টাকা পরিশোধ করা লাগে।
সো যারা ইয়েটা বুঝছেন পার্সেল হায়ার পার্সেলের বই থেকে বা ক্রেতার বই থেকে বুঝছেন, এটা হলো বিক্রেতার বই থেকে, এই যে হায়ার ভেন্ডর বা এনজেল লিমিটেডের বইতে আমাদের ওই যে মেইনলি আমরা বেসিক ক্লাসে যে সূত্রগুলো শিখেছি ঠিক একই সূত্র, এই যে জাবেদা একই, শুধু আমরা ওইখান থেকে খুঁজে খুঁজে টাকাগুলো লিখবো এখানে। সো আমাদের তো ওইখানে টাকাগুলো আমরা এখানে দিয়ে দিছি, যে এই যে এখানে টাকাগুলো আছে, এখান থেকে আমরা বের করে করে লিখবো এই যে 4,000 টাকা। এরপরে আমাদের এই যে মিথিলা লিমিটেডে আমরা ইন্টারেস্ট রেভিনিউ, যখন আমরা এটা জাবেদা কি আছে আমরা আচ্ছা আমি একটু বুঝাই দিই। মিথিলা লিমিটেড যখন আমরা এটা যখন আমরা করে সম্পত্তি বিক্রয় করি, তাহলে আমাদের কাছে দেনাদার বৃদ্ধি পায়। মিথিলা লিমিটেড ডেবিট অর্থাৎ হায়ার পার্চেজার বা মিথিলা লিমিটেড ডেবিট, আর হলো হায়ার পার্চেজ সেলস অর্থাৎ বিক্রয় ক্রেডিট, এই যে এটা লিখলাম। এরপর 2 নম্বর জাবেদা হলো আমরা ডাউন পেমেন্টের টাকা পাইলে, ডাউন পেমেন্টের টাকা যেহেতু আমরা এখন বিক্রেতার বইতে ডাউন পেমেন্টের টাকা আমরা পাই, তাহলে ক্যাশ ডেবিট দেনাদার মিথিলা লিমিটেড ক্রেডিট 4,000 টাকা। 3 নম্বরটা হলো আমাদের সুদ 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 প্রাপ্য হলে কী হয়, দেনাদার হিসাব ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যেহেতু আমরা দেনাদার কাছ থেকে সুদ পাবো, সো মিথিলা লিমিটেড ডেবিট আর হলো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 1,089 টাকা। এরপরে এটা প্রথম বছরে 1,089, দ্বিতীয় বছরের ঠিক একই 744, তৃতীয় বছর 389। এগুলো কিন্তু একই, প্রথমে 1,089 প্রথম বছরে, দ্বিতীয় বছরে 744, তৃতীয় বছরে 389, এগুলো কিন্তু একই সুদ। এরপরে আমরা যখন ডাউন পেমেন্ট না, আমরা যখন সুদ সহ কিস্তি পাবো, তখন ক্যাশ ডেবিট দেনাদার হিসেব মিথিলা লিমিটেড ক্রেডিট কত টাকা, ওই যে 8,000 টাকায় প্রতি বছরে তো আমরা 8,000 টাকা করে কিস্তি পাচ্ছি সুদ সহ, এই যে 8,000 টাকা ডেবিট 8,000 ক্রেডিট, আবার দ্বিতীয় বছরে 8,000 ডেবিট 8,000 ক্রেডিট, আবার তৃতীয় বছরে 8,000 ডেবিট 8,000 ক্রেডিট 2014 সাল পর্যন্ত। তারপর লাস্টে যাবে ওটা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। সো ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট হলে এই যে আমাদের প্রথম বছরে ইন্টারেস্ট কত আছে আমাদের, এই যে কত প্রথম বছরে 1,089 টাকা, এই যে প্রথম বছরে 1,089 টাকা লিখলাম ডেবিট ক্রেডিট। এরপর আবার দ্বিতীয় বছর আমরা কত পাইছি ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে ইন্টারেস্ট 744 টাকা, এই যে 744 টাকা ডেবিট, 744 টাকা ক্রেডিট। আবার তৃতীয় বছরে আমরা কত পাইছি, আমাদের নামগুলো যেহেতু একই সেজন্য আমরা এইভাবে লিখছি। সো প্রত্যেক বছরে জাবেদাই একই, টাকাও একই বলতে গেলে, সেজন্য আমরা একসাথে লিখছি। এই যে তৃতীয় বছরে হলো 2014 সালের জাবেদা, এই যে ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট কত 379 টাকা, এই যে 379 টাকা। এরপরে ইন্টারেস্ট ক্রেডিট হলো ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট হলো 379 টাকা। এটা আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা বের করে বন্ধ করে দিয়েছি আয় ব্যয় আর কি। তো এখানে তো ব্যয় নাই, শুধু একটা আয় আছে, সেজন্য এটা বন্ধ করে দিয়েছি। তো আমাদের মেনলি হচ্ছে ক্যালকুলেশনটা আমরা শিখছি, সেই ক্যালকুলেশন থেকে এগুলো আসে। আপনারা একদম মাথা ঠান্ডা করে শিখবেন, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে, এগুলো অত বেশি কঠিন না। ম্যাথগুলো এমনি অনেক বড় বড়, এটা ঠিক, কিন্তু বুঝে বুঝে করলে এই ম্যাথ একদম ইজি। এখানে আমি একটা কথা লিখছি, হায়ার ভেন্ডরের বইতে ডেপ্রিসিয়েশনের জাবেদা দেওয়া হয় না, কারণ সম্পত্তি যে ব্যবহার করে তাকে অবশ্যই বহন করতে হয়। অর্থাৎ সম্পত্তি তো ব্যবহার করতেছে ক্রেতা, তো আমরা যেহেতু বিক্রেতার বইতে দিতেছি, সেজন্য এখানে ডেপ্রিসিয়েশন জাবেদা হবে না, বা হায়ার পারচেজ বইতে জাবেদা দিতে হবে। অর্থাৎ যেহেতু কারণ সম্পত্তি যেহেতু যে ব্যবহার করে তাকে অবশ্যই বহন করতে হয়, বা হায়ার পারচেজার বইতে জাবেদা দিতে হয়, এটা আমরা লিখছি। সেই জন্য আমাদের এখানে ডেপ্রিসিয়েশনে জাবেদা দেওয়া লাগে না। অর্থাৎ আমরা এখানে ওই যে ক্যালকুলেশনে সুদ বাইর করছি, এরপরে আমাদের ডাউন পেমেন্টের টাকা দেওয়া আছে, ক্যাশ প্রাইসের টাকা আমাদের দেওয়া আছে সরাসরি কোশ্চেনে, আমরা সুদ সেই জন্য আবার সুদ নির্ণয় করে নিয়েছি, কিস্তি নির্ণয় করে নিয়েছি। দেন এইভাবে আমরা প্রত্যেক বছরের জাবেদা দিচ্ছি, প্রত্যেক বছরের জাবেদা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই জানাবেন। আর এগুলো একদমই ইজি। আমি আবারও বলছি, যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই জানাবেন, কারণ আমি যেহেতু আপনাকে যেটা বুঝাচ্ছি অবশ্যই আমি সেটা তো বুঝেই বুঝাচ্ছি। আপনি যদি না বুঝতে পারেন আপনাকে কীভাবে বোঝানো লাগে, তখন আপনি কোনভাবে বুঝতে পারেন আমি সেভাবে বোঝানোর ট্রাই করবো। হ্যাঁ, কিন্তু না বুঝে যাবেন না প্লিজ, আমি যেহেতু কষ্ট করে বুঝাচ্ছি অবশ্যই বুঝবেন, আর না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আর আমরা পরবর্তী ক্লাসে গিয়ে আমরা শিখবো এই যে জার্নালগুলো আমরা 2টা বইয়ে জার্নাল দিয়েছি, সেই জার্নালগুলোর খতিয়ান করব। কী করব? খতিয়ান করব। খতিয়ান কীভাবে করা লাগবে এই বইগুলো থেকে আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই যার বন্ধুবান্ধব আছে অবশ্যই বলবেন কোর্সে ভর্তি হতে, তাহলে এত কম টাকা আসলে কেউ আপনাদের ভালো সার্ভিস দিতে পারবে না। হ্যাঁ,
এত কম টাকা। এরপরে না বুঝলে তো আমি অবশ্যই আসি, ইনবক্স করবেন, অবশ্যই বুঝিয়ে দেবো, বা কমেন্ট করবেন, নো প্রবলেম। কিন্তু বুঝতে হবে, যেহেতু আমি কষ্ট করে বোঝাচ্ছি আপনার বুঝতে হবে, না বুঝলে অবশ্যই বলবেন, আমি বারবার এই কথাটা বলি। সো বুঝতে হবে। এইখানে হয়তো বা আমি আসতে বলি না, তাড়াতাড়ি বলি, আপনারা নিজেরাই জানেন। সো সেক্ষেত্রে আপনার বুঝতে কষ্ট হতে পারে, আবার বুঝতেও পারেন। সো আপনারা আস্তে আস্তে বুঝবেন, দরকার হলে ভিডিওটা 2বার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর না বুঝলে তো আমি অবশ্যই আসি, আমাকে জিজ্ঞেস করবেন। বরং কিন্তু না বুঝে যাবেন না, প্লিজ, অবশ্যই বুঝবেন। ভিডিও দেখলে অবশ্যই ক্লাস বোঝার ট্রাই করবেন, এটা থেকে আমাদের মাস্ট কোশ্চেন আসবে। সো আমি যা শেখাচ্ছি অন্ততপক্ষে সেটা যাতে বুঝেন, সেটার উপর ফুল খেয়াল রাখতে হবে। সো আমরা নেক্সট ক্লাসে খতিয়ান দেখব। আজকের মতো এখানেই শেষ। আশা করি সবাই বুঝতে পারবেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।